একটু দিতে মন চাইলো তাই দিলাম। এরপর এই যে আপনাদের করি কিন্তু ক্লান্ত হই না, কারণ এই একটু পানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ এখন কত বড় হয়ে গেছে, তো এই কারণে আমি হচ্ছে অনেকগুলো বাঙ্গি হয়েছে, কিন্তু হয় কি বলেন তো এখনো বাঙ্গিগুলো না পেকে উঠতে পারেনি, তবে আর হয়তো বা এক সপ্তাহের মতো থাকলে হয়তো বা পেকে যাবে। এদিক থেকে মরিচ গাছেও আমার মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে। আসলে কি জানেন তো, যে কোনো জিনিসের প্রতি আপনি যখন যত্ন সহকারে জিনিসটাকে গড়ে তুলবেন তখন সেটার প্রতি আপনার যেমন মায়া জন্মে যাবে, ঠিক তেমনি ওটার ফলন দেখার জন্য অন্যরকম একটা আগ্রহ মনের ভিতর কাজ করে। তো ঠিক সেরকম এই গাছগুলো একদম ছোট্ট ছোট্ট গাছের চারা এনে লাগিয়েছিল, মাশাআল্লাহ এখন কত বড় হয়ে গেছে। আসলে গাছপালা বা যেটাই যখন আমরা কোনো একটা মায়া দিয়ে পালি তখন সে জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া স্নেহ জন্মে যায়, আর এই মায়াটা না কাটিয়ে ওঠা অনেকটা কঠিন। আর সেটা যদি কোনো মানুষের প্রতি হয় তাহলে তো আরও বেশি কঠিন। আমরা মেয়েরা এই যে এত কাজ করি কিন্তু ক্লান্ত হই না, কারণ এই যে মায়ায় পড়েই কিন্তু চিন্তা করি যে যাক ওদেরই তো ভালো হবে, মানে পরিবারের কথাই আমি বলছি। আর ওদিক থেকে দেখলাম যে বেশ করল্লা গাছগুলো না বেশ আর কি বড় হয়ে উঠেছে। তো আপনাদের ভাইয়া গতকালকে করেছিল কি বেশ লাঠি আর কি যে করলা গাছের সাথে আর কি পুঁতে দিয়েছিল, তাতে করে বেশ একদম মানে ধেই ধেই করে বড় হয়ে উঠছে মাশাআল্লাহ। ওদিক থেকে দেখলাম যে এই যে আমার শসা গাছে একটা শসা মানে বেশ অনেক দিন ধরেই হয়তো বা হয়ে আছে, তবে একদম গাছের নিচে হয়তো পাতার নিচে একদম মানে চোখে পড়ে না এরকম একটা ব্যাপার। তো এই যে দেখেন শসাটা কিন্তু বেশ অনেকটাই বতি হয়ে গিয়েছে, আর একটু আগে ছিঁড়লে ভালো হতো। তো ওদিক থেকে শসাটা ছিঁড়ে এনে মোটামুটি আমি আর ছেলে কিন্তু খেয়ে নিয়েছি। তো ছেলেকে বললাম খাবে কি না, তো আমার ছেলে আবার শসাটা বেশ পছন্দ করে, বিশেষ করে সালাদ করলে ওই যে শসাটাই ও বেশি খেতে চায়, টমেটো একদমই পছন্দ করে না। তো এই কারণে ওকেও দিলাম আর আমিও খেলাম, আর আয়াতকেও একটু দিলাম, মানে আয়াতও খায় শসা আর কি। তো তারপর মোটামুটি ওদেরকে দিয়ে বেশ কিছুটা সময় ওদের সাথে আমি কাটিয়ে এসেছি। আর তারপর এখন এই তো দুপুরের রান্নার আয়োজন করব। এদিক থেকে দেখেন মার হাতের পাঠানো যে কোনো জিনিসের প্রতি যে কি মায়া সেটা মানে যারা দূরে থাকে বাবা মা ছেড়ে আসলে তারা ছাড়া কেউই বুঝতে পারবে না। তো অনেক বেশি পছন্দ করি কুমড়া বড়ি, তবে হ্যাঁ জানেন তো আমি কিন্তু বড়ি দিয়ে আগে কখনো তরকারি রান্না করে খাইনি। না সরি ভুল হয়েছে, একবার রান্না করেছিলাম, তবে সেটাও বাংলাদেশ থেকে আনানো হয়েছিল, কিন্তু সেই বড়িগুলো একটুও ভালো ছিল না জানেন তো, একদম তিতা তিতা লাগতো, আর কেমন যেন পানিতে ফুটে ওঠার পর যখন দিতাম একটু সিদ্ধ হতো না, মানে কেমন একটা যে ছিল মানে কি বলবো। তো সে যাই হোক, এরপর মোটামুটি আম্মুকে যখন বলেছিলাম যে আম্মু আমার না অনেকেই তো বড়ি খেতে ইচ্ছা করে, তো মা শোনার সাথে সাথে মার মন কি আর থাকে। তো এই তো বাংলাদেশ থেকে একটা ভাইয়া আসছিল, তো তার হাতেই মোটামুটি মা কিছুটা বড়ি দিয়ে দিয়েছিল, তো সেটাই আর কি আজকে একটু রান্না করব। এদিক থেকে কি রান্না করব সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি। এই তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর তার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওদিক থেকে জানেন তো ওই যে কুমড়া বড়িগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি, তবে আমার মনে হয় কি বড়িগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আস্তে আস্তে আসলে শিখে যাব, বিয়ের আগে তো কিছুই পারতাম না, এখন মাশাআল্লাহ যতটুকুই পারি না কেন সংসারটা আমার চলে যায় খুব ভালোভাবেই। তো এদিক থেকে এই তো কড়াইতে হচ্ছে একটু হলুদও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এরপর এই যে এটাকে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি তেলের ভিতরে। এরপর এই যে আপনাদের ভাইয়া কলমি শাক কিন্তু বেশ পছন্দ করে, তো প্রায় সময় ও দেখা যায় যে বাজারে গেলেই কলমি শাক তারপর হচ্ছে পুঁই শাক এইসব শাক জাতীয় জিনিস মানে নিয়ে আসে। আসলে ওইভাবে তো বাজারে যাওয়ার সময়ও পায় না, তবে ওই যে বললাম না রবিবার দিন কারা করে ও হচ্ছে একটু বাজারে যায়, ওই দিন কারা করে আমাদের সাপ্তাহিক যে সবজিগুলো লাগে সেগুলো নিয়ে আসে। এদিকে আসলে হয় কি ওই যে বাংলাদেশের মতো অত অহরহ জিনিস না পাওয়া গেলেও ওই মোটামুটি জিনিস আর কি পাওয়া যায়, যে দেশে যেমন পাওয়া যায় সেভাবেই তো চলতে হবে এই আর কি। তো সে যাই হোক, এদিক থেকে এই তো আমি হচ্ছে পালং শাক আর আলু দিয়ে কিন্তু ওই যে বড়িটা রান্না করব, বেশ ভালো লাগে কিন্তু। তো দুলাভাই তো এটা খেয়ে বলছিল যে এটা কি মাছ
দিয়েছেন কিনা, কিন্তু বড়ি কিন্তু আসলে মাছের মতোই টেস্ট লাগে, বেশ ভালো লাগে খেতে। ঠিক বুঝলাম না কেন জানি আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমার গলায় অনেক বেশি পরিমাণের ব্যথা করছে, কিন্তু আসলে কেন ব্যথাটা করছে সেটাও বুঝতে পারছি না। সে যাই হোক, আচ্ছা একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের সাথে আমার ডেইলি লাইফটা শেয়ার করার জন্য। এই তো এদিক থেকে আমি হচ্ছে একটু কলিজা ভুনা করব। তো বললাম না, এভাবে আমি আসলে কখনোই করিনি। তো কলিজা ভুনা করার জন্য মোটামুটি আগে কলিজাটা আমি কিন্তু একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে ওই যে রক্ত পানিটা থাকে সেটা মোটামুটি একটু সিদ্ধ করে ফেলে দিয়েছি। এরপর এদিক থেকে এই তো এখন হচ্ছে রেগুলার যে মশলাগুলো থাকে, একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর এদিক থেকে আমি একটু কারি পাউডারও দিয়েছিলাম। তো কারি পাউডার দিলে আপনাদের ভাইয়ে খেতে চায় না, তারপরও আসলে আজকে একটু দিতে মন চাইলো তাই দিলাম। এরপরই তো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে এই যে কলিজাটা আমি আগে থেকেই একটু পানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এরপর এই তো এটা দেওয়ার পর মোটামুটি এটাকে একটু ভালোভাবে আমি প্রেশার কুকারের ভিতরেই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলেই আসলে বেশি ভালো লাগে। আর এই তো এরপর এদিক থেকে এটা কষানো হতে থাক, আর ওদিক থেকে ওই চুলায় কিন্তু আমার সবজিটাও হচ্ছে, মানে কলমি শাক যে বড়ি দিয়ে ভাজিটা করছি তো সেটাও হচ্ছে। তবে হয়েছে কি বলেন তো, আজকে আমি একটু বেশি ঝোল দিয়ে ফেলেছিলাম। এই যে দেখেন কি অবস্থা, এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার যে এত হাসি পাচ্ছে যে কি বলবো। কলিজা ভুনায় কেউ এত ঝোল খায় বলেন তো? তো আমার জামাই দেখে তো বলছে, এই কলিজা ভুনায় কি কেউ এত ঝোল দেয়? তুমি কি জন্য এত ঝোল দিয়েছো? তো আমি তো আসলে তাকে এক্সপ্লেইন করতে পারছিলাম না বা বুঝাতেও পারছিলাম না যেটা আমি ইচ্ছা করে করিনি, কারণ আমি বলছিলাম যেটা আমি ইচ্ছা করে করিনি। তারপর সে অনেক হাসছিল, এ কারণে আমি আর কোনো কথাই বলিনি। সে যাই হোক, আসলে প্রেশার কুকারে তো ঝোল দিলে বেশি একটা টানে না, তো আমার ভুল হয়েছে, আমি একটু বেশি ঝোল দিয়ে ফেলেছিলাম। তো এ কারণেই আর কি ঝোলটা যেহেতু টানেনি, আর তারপরে হয়েছে কি আজকে আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো এই কারণে মোটামুটি আমরা হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছিলাম আমি আর ছেলে। তো এই কারণে আর পরে যে আমি একটু জাল দিয়ে কমাবো তো সেটা আর কমানো হয়নি, আর তার কারণেই আমার জামাই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। সে যাই হোক, নিজের মানে দোষেই শুনেছি। তো এরপর এদিক থেকে মোটামুটি ওই যে আমরা খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছি। তারপর এই যে এখন হচ্ছে যে আদা রসুন যেগুলো ছিল সেগুলো আর কি ফ্রিজে সুন্দরটা জায়গা মতো জায়গায় রেখে দিচ্ছি। আর আগে খাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আজকে আমাদের অনেক অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। মানে কি বলবো, ঠিক বুঝলাম না কেন এত বেশি ক্ষুধা পেয়েছে। ছেলেও বারবার বলছিল যে আম্মু খাবার দাও খাবার দাও। তো এই কারণে আর কি ছেলেকেও দিলাম, আমিও খেয়ে নিলাম। আর এখনও কিন্তু আপনাদের ভাইয়া আসেনি, তো আমি চিন্তা করলাম যে ও যেহেতু আসবে তো এত পরিমাণের গরম কি বলবো, তো এই কারণে আমি হচ্ছে ওর জন্য একটু ইসুপগুলের ভুসি গুলিয়ে রাখবো আর কি। ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা এসে খাবে, ওর মানে বেশ ভালো লাগবে। তো এদিক থেকে ইসুপগুলের ভুসি গুলানোর জন্য আর কি আমি এই যে পানি নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা পানি নিয়েছি। হয় কি আমার ফিল্টারের যে আর কি সেক্টরটা, তো সেটা থেকে কিন্তু ঠান্ডা পানিও বের হয়, মিডিয়ামও বের হয়, আর হচ্ছে গরম পানিও বের হয়। তবে ওই যে গরম পানির লাইনটা আমি সবসময় বন্ধ করেই রাখি, কারণ এতে দেখেছি কি গরম পানির লাইনটা আগে হচ্ছে আমি এরকম চালিয়ে রাখতাম, তো বেশ অনেক প্রবলেম হতো। কি প্রবলেম বলেন তো, ওই যে গরম পানির লাইনটা যখন চালিয়ে রাখতাম না, তখন না আমার ফিল্টারটার ভিতরে শো 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 করে মানে বিশাল আকারের শব্দ হতো। তো এরকম শব্দ হতো, এই কারণে আপনাদের ভাইয়াও আর কি মানা করছিল যে গরম পানির লাইনটা আর কি চালায় রেখো না। তার কারণ আসলে ওইভাবে চালায় না রাখলেও যে খুব বেশি একটা ক্ষতি হয় তা না, কারণ ওই যে দেখা যায় আমার তো ওভেনও আছে আর হচ্ছে কেটলিও আছে, তো এই কারণেই আর কি। তো এদিক থেকে আমি হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য ইসুপগুলের ভুসি গুলিয়ে রাখবো, এ কারণে কিছুটা তোকমা দানাও দিলাম। তো আপনাদের ভাইয়া এসে যখন এটা খেয়েছিল তখন আবার আমাকে বলছিল যে এরপর থেকে তুমিও
গুলিয়ে রেখো, তুমিও এটা খেও আর জিসানকেও দিও আর কি। তো আমিও চিন্তা করলাম হ্যাঁ, যে প্রচণ্ড পরিমাণের গরম, এখন থেকে এই তো লেবুর শরবত এইগুলো আর কি রেগুলার করেই খেতে হবে। তবে হ্যাঁ, লেবুর শরবতটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমি সবসময় করে ফ্রিজে রেখে দিই, সেটা হয়তো শেয়ার করা হয় না। তো সে যাই হোক, আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন থেকে ভাবছি রেগুলার আমিও এটা খাবো। তবে আপনাদের ভাইয়া তো অনেক চিনি খায়, আমি তো এত পরিমাণের চিনি খাই না। আসলে আমি তো চাতেও চিনি খাই না, সেটা আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন সেটা তো জানেনই। তো এই কারণে চিন্তা করলাম একটু গুড় আনিয়ে রাখবো, গুড় বা মধু দিয়ে খেয়ে নেব, একদম পানসে পানসে কেমন লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।